ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে আলোচনায় বসার প্রস্তাবে এখনো সাড়া দেয়নি রাশিয়া। সংলাপ চলাকালে বিদ্যুৎ অবকাঠামোয় হামলা না চালানোর আহ্বান ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিকে ভয় পায় না ইরান, জানালেন আব্বাস আরাকচি। ওয়াশিংটন সম্মান জানালেই কেবল পরমাণু কর্মসূচি নিয়েই হতে পারে সংলাপ। লেবাননের দুটি ভবন ধসে অন্তত 9 জন নিহত, আহত 6। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে পড়ার শঙ্কা, চলছে উদ্ধার অভিযান। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস সরকারের। অস্ত্রত্যাগে ফের অস্বীকৃতি জানালো হামাস। গাজায় বিদেশি হস্তক্ষেপ মেনে না নেয়ার হুঁশিয়ারি। ইসরায়েলি হামলায় হতাহত 3, দুদিন বন্ধের পর ফের চালু রাফা সীমান্ত। সিরিয়া পুনর্গঠনে $300 কোটি বিনিয়োগ করবে সৌদি আরব। দুই দেশের মধ্যে চুক্তি সই। আলেপ্পো শহরে দুটি বিমানবন্দর উন্নয়ন ও নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা। ওয়াশিংটনের যুদ্ধের হুমকিকে তেহরান ভয় পায় না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কেবল পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা করতে প্রস্তুত বলে জানান তিনি। এদিকে ওয়াশিংটনকে তেহরানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, ইরানের সার্বভৌমত্বকে সম্মান জানালে তবেই সংলাপের পথ খোলা থাকবে। এর মধ্যেই ওমানের মধ্যস্থতায় আগামী সপ্তাহে দুদেশের মধ্যে পরমাণু ইস্যুতে আরেক দফা আলোচনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনায় আগ্রহী তেহরান, তবে সামরিক চাপ মানতে নারাজ। স্থানীয় সময় রোববার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের প্রতি সম্মান দেখাতে হবে। শক্তির ভাষা ইরান মেনে নেবে না, তবে সংলাপের পথ খোলা রাখতে চায় তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়টি মেনে নেবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ইরান কেবল পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা করতে প্রস্তুত। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে দাঁড়াবে না বলেও স্পষ্ট করেন তিনি। আরাকচির দাবি, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তির ইরানের সক্ষমতা নির্ধারণ করার অধিকার নেই। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশকে ঘিরে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সেনা কমান্ডার আব্দুল রহিম মুসাভি। তার বক্তব্য, ইরানের ওপর হামলা হলে পুরো অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়বে, যার দায় বহন করতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। একই সঙ্গে তিনি বলেন, ইরান আঞ্চলিক যুদ্ধ চায় না, যদিও দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত তারা। যুদ্ধবিধ্বস্ত সুদানের বেশ কিছু এলাকায় নতুন করে দুর্ভিক্ষের আশঙ্কা করছে বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা আইপিসি। এক প্রতিবেদনে দারফুরের আরও 2টি শহর দুর্ভিক্ষের পর্যায়ে পৌঁছেছে বলে জানায় সংস্থাটি। এমন পরিস্থিতিতে সুদানের উত্তর ও দক্ষিণ কর্দোফানে আরএসএফ এর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর, তুরস্ক ও জাতিসংঘ। একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপ সংঘাত উস্কে দিচ্ছে বলে অভিযোগ তুলেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। 2023 সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে সংঘাত শুরু। সম্প্রতি দেশটির উত্তর ও দক্ষিণ কর্দোফানে হামলা চালায় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ। এতে বহু মানুষ হতাহত হন। আরএসএফ এর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। সুদানের ভৌগোলিক ঐক্য ও অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে দেয়া এক বিবৃতিতে দেশটিতে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলে কড়া সমালোচনা করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, কিছু পক্ষ রাজনৈতিক সমাধানের কথা বললেও অস্ত্র ও যোদ্ধা পাঠিয়ে সংঘাত উস্কে দিচ্ছে। তবে সেখানে নির্দিষ্ট করে কোনো পক্ষের নাম উল্লেখ করা হয়নি। সৌদি আরব ছাড়াও সুদানে একের পর এক হামলা আর নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে মিশর ও জাতিসংঘ। সৌদি সরকারের এই বক্তব্য এমন সময় এসেছে যখন সংযুক্ত আরব আমিরাত আরএসএফকে অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে সুদানের সরকার। গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে আমিরাতের বিরুদ্ধে মামলাও করেছে সুদান, তবে এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটি। এমন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের আরও কিছু এলাকায় দুর্ভিক্ষের আশঙ্কা করছে বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসি। এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, দারফুরের আরও 2টি শহরে তীব্র অপুষ্টি দুর্ভিক্ষের পর্যায়ে পৌঁছেছে। অস্ত্র ত্যাগ না করার পাশাপাশি গাজায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। সংগঠনটির রাজনৈতিক নেতা খালেদ মেশাল বলেন, উপত্যকায় বিদেশি শাসন মানা হবে না। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও 3 ফিলিস্তিনি হতাহত হয়েছেন। 2 দিন বন্ধ রাখার পর রোববার আবারও খুলে দেওয়া হয়েছে রাফা সীমান্ত। জাতিসংঘের তথ্য অনুযায়ী সীমান্ত খোলার প্রথম 4 দিনে মাত্র 36 জন গুরুতর অসুস্থ ফিলিস্তিনি এবং 62 জন সঙ্গী মিশরে যেতে পেরেছেন।
স্থানীয় সময় রোববার আবারও ইসরায়েলি সেনাদের হামলার শিকার হন নিরীহ ফিলিস্তিনিরা। উপত্যকার বেইত লাহিয়ায় হামলা চালায় দখলদাররা, এতে হতাহতের ঘটনা ঘটে। এদিকে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রোববার দুপুরের পর রাফা ক্রসিং দিয়ে সীমিত আকারে ফিলিস্তিনিদের যাতায়াত শুরু হয়। 2024 সালের মে মাসে ইসরায়েল দখলের পর প্রায় বন্ধ থাকা এই ক্রসিংটি যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে সম্প্রতি খোলা হয়। তবে পুনরায় চালু নিয়ে বিভ্রান্তিতে শুক্র ও শনিবার এটি বন্ধ ছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী খোলার প্রথম 4 দিনে মাত্র 36 জন গুরুতর অসুস্থ ফিলিস্তিনি এবং 62 জন সঙ্গী মিশরে যেতে পেরেছেন। একই দিন হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং গাজায় কোনো বিদেশি হস্তক্ষেপও মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির রাজনৈতিক নেতা খালিদ মেশাল। দোহায় এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দখলদারিত্বের অধীনে থাকা জনগণের জন্য প্রতিরোধ হলো তাদের অধিকার, যা তারা গর্বের সঙ্গে ধারণ করে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দীর্ঘদিন ধরে ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ফ্লোরিডায় ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাবও দিয়েছে দেশটি। সংলাপ চলাকালে বিদ্যুৎ অবকাঠামোয় হামলা না চালানোর আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এ বিষয়ে এখনও সাড়া দেয়নি রাশিয়া। যুদ্ধবন্ধের প্রচেষ্টার মধ্যেও ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 31 জন। এদিকে মস্কোয় রুশ জেনারেলকে গুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দুবাইয়ে আটক করা হয়েছে। এই হামলার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র মস্কো কিয়েভের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য জুন মাসকে সময়সীমা হিসেবে নির্ধারণ করেছে। এর মধ্যে চুক্তি না হলে দুই পক্ষের ওপর চাপ বাড়াতে পারে ওয়াশিংটন। জেলেনস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় গ্রীষ্ম শুরুর আগেই যুদ্ধের অবসান হোক। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিকা বলেন, শান্তি আলোচনার সবচেয়ে জটিল বিষয়গুলো মীমাংসার জন্য ইউক্রেন ও রাশিয়ার নেতাদের সরাসরি বৈঠক প্রয়োজন। তার মতে, এই যুদ্ধ থামানোর বাস্তব ক্ষমতা কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই আছে। এদিকে মস্কোয় রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর ফার্স্ট ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে হত্যা চেষ্টার ঘটনায় 2 সন্দেহভাজনকে আটক করেছে রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস। সংস্থাটি আরও জানায়, অভিযুক্ত বন্দুকধারীকেও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সহায়তায় দুবাই থেকে আটক করা হয়। গেল শুক্রবার রাশিয়ার প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর ফার্স্ট ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে তার বাসভবনের বাইরে পেছন দিক থেকে 3 বার গুলি করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাশিয়া এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বললেও ইউক্রেনের দাবি, হামলার সঙ্গে কিয়েভের কোনো সম্পৃক্ততা নেই। সিরিয়া পুনর্গঠনে 300 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব। দেশ দুটির মধ্যে এমন চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী আলেপ্পো শহরে 2টি বিমানবন্দর উন্নয়নের পাশাপাশি টেলিযোগাযোগ ও নির্মাণ খাতে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে। দুই দেশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে এগিয়ে এসেছে সৌদি আরব। নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছে দামেস্ক ও রিয়াদ। স্থানীয় সময় শনিবার সিরিয়ার বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান তালাল আল হিলালি এই চুক্তির অন্তর্ভুক্ত একাধিক প্রকল্পের ঘোষণা দেন। এর মধ্যে আলেপ্পোতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর, কম খরচে সিরিয়া সৌদি এয়ারলাইন এবং সিল্ক লাইন নামের টেলিকম প্রকল্পের উল্লেখ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, সিল্ক লাইন প্রকল্প সিরিয়াকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি জানান, নতুন প্রতিষ্ঠিত এলাফ ফান্ড সৌদি বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণে আলেপ্পোর 2 বিমানবন্দরে 200 কোটি ডলার বিনিয়োগ করবে। এই উদ্যোগ সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠন ত্বরান্বিত করবে বলে আশা তার। সিরিয়ার যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল সালাম হাইকাল বলেন, টেলিকম খাতে প্রায় 100 কোটি ডলার বিনিয়োগ হবে। হাজার হাজার কিলোমিটার কেবল বসিয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগ উন্নত করার পরিকল্পনা রয়েছে। ফ্লাইনাস ও সিরিয়ান সিভিল এভিয়েশন অথরিটি নতুন এয়ারলাইন্স ফ্লাইনাস সিরিয়া প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে সিরিয়া প্রতিষ্ঠানটির 51% মালিক হবে। বিমান সংস্থাটি 2026 সালের চতুর্থ প্রান্তিক থেকে কার্যক্রম শুরু করবে। এছাড়া সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয় সৌদি আরবের SWA পাওয়ারের সঙ্গে পানি সরবরাহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। আল হিলালি বলেন, এই চুক্তিগুলো গুরুত্বপূর্ণ খাতগুলোর কথা মাথায় রেখে করা হয়েছে, যা মানুষের জীবনের সরাসরি প্রভাব ফেলবে এবং সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠনের জন্য মৌলিক স্তম্ভ হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্রের সিরিয়া দূত টম ব্যারাক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই উদ্যোগের প্রশংসা করেন। বলেন, এভিয়েশন, অবকাঠামো ও টেলিকম খাতে কৌশলগত অংশীদারিত্ব সিরিয়া পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। লেবাননের উত্তরাঞ্চলে 2টি ভবন ধসে অন্তত 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন।
স্থানীয় সময় রোববার বাব আল তাব্বানে এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। সিভিল ডিফেন্স দল, লেবানিজ রেড ক্রস এবং জরুরি সহায়তা সংস্থাগুলো একসঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপ সরাতে এবং আটকা পড়াদের বের করে আনতে কাজ করে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গৃহহীন বাসিন্দাদের জন্য সরকার বাসা ভাড়া সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। রাশিয়ার বাশকর্তস্থান অঞ্চলের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে 4 ভারতীয় শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাজধানী মস্কোর অদূরে উফা শহরের একটি ছাত্রাবাসে এক কিশোর ছুরি নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ভারতীয় ছাড়াও আরও কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশ সদস্য আহত হন। এক বিবৃতিতে এর সত্যতা নিশ্চিত করে এমন ঘটনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছে রাশিয়ার ভারতীয় দূতাবাস। এদিকে মস্কো তদন্ত কমিটির দাবি, অভিযুক্ত শিক্ষার্থীর আচরণগত সমস্যার বিষয়ে আগে থেকেই জানত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। ভারতের রাজস্থানে নির্মাণাধীন ভবন ধসে অন্তত 2 জন মারা গেছেন, আহত হয়েছেন 13 জন। স্থানীয় সময় শনিবার রাজ্যের কোটা শহরে নির্মাণাধীন 3 তলা একটি ভবন ধসে পড়ে। স্থানীয় প্রশাসন জানায়, তালাওয়ান্দি এলাকার এই ভবনটিতে একটি রেস্তোরাঁ চালু ছিল। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপে আরও কয়েকজন আটকে পড়ার শঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। প্রাথমিক তথ্য অনুসারে ভবনটি ধসের সময় ক্রেতা ও কর্মচারী উভয়ই রেস্তোরাঁর ভেতরে অবস্থান করছিলেন। ইরানের নোবেল জয়ী নার্গিস মোহাম্মদীকে 6 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সময় রোববার এই রায় দেয়া হয় বলে তার আইনজীবী বার্তা সংস্থা AFP-কে জানান। আইনজীবী জানান, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে নার্গিস মোহাম্মদীকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর দেশ ত্যাগে 2 বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। ওই সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মদীকে আরও 1.5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 2 বছরের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের হোসফ শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।